তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল WBSC আড্ডায় স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্য বিষয়ের অন্তর্গত বনগতা গুহা গল্পাংশের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং কিছু বড় প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো তাহলে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণী সংস্কৃত পাঠ্য বিষয়ের অন্তর্গত বনগতা গুহা নামক গদ্যাংশটির কিছু শর্ট প্রশ্ন এবং কিছু বড় প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক তোমাদের কি কি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। বলছে, অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো? উত্তর হবে 3টি। আলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃত ভাষায় অনুবাদ করেন? এটা উত্তর তোমরা জানো অনেকেই, যে শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। তুষ্ণীম পদ্রী সংস্কৃত প্রতিশব্দ কি? তুষ্ণীম পদ্রী সংস্কৃত প্রতিশব্দ হলো নিঃশব্দ বা চুপচাপ। অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? অলিপর্বার গণনা অনুসারে 40 জন চোর ছিল। আসঞ্জিতা পদ্রীর অর্থ কি? আসঞ্জিতা পদ্রীর অর্থ হচ্ছে সজ্জিত। তারপরের প্রশ্ন কি দেখতে পাচ্ছি, কিং ময়া প্রক্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটের। অর্থাৎ এটার অর্থ কি? বলছে, আমি কি সেই পূর্বপদ্যের দ্বারা সেই গুহার দ্বারটি খুলতে পারি না? এ কথাটা কে বলেছিল? এটা অলিপর্বা বলেছিল। তারপরের প্রশ্ন কি আছে, তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। একটা হয়, একটা অশ্ব ইত্যাদি। তারপরে কি বলছে, বণিক বড়ই স্থূল্য বিভব। বণিক বড়ই স্থূল্য বিভব, এখানে কার কথা বলা হয়েছে? এখানে সেই কশ্যপের কথা বলা হয়েছে। বনগতা গুহা গদ্যাংশটি কোন দেশের কথা বলা হয়েছে, অর্থাৎ কোন দেশের কথা আমরা পাই? পারস্য নগরী বা পার্সিক নগরীর কথা আমরা পাই। প্রথমেই একদম টেক্সটের প্রথমেই আমরা সেটা পেয়ে থাকি। তারপরের প্রশ্ন, মহতা কষ্টেন পুপোষ। এখানে পুপোষ শব্দের অর্থ কি? এখানে পুপোষ শব্দের অর্থ হচ্ছে পালন করা। অর্থাৎ সেই অলিপর্বা যে অতি কষ্টের সঙ্গে যে তার স্ত্রী এবং পুত্রদেরকে পালন করত, সেটার কথাই এখানে বলা হয়েছে। তস্য দুরাসদং নাসিত, তার কোনো কিছুই দুরাসদ ছিল না, অর্থাৎ দুষ্প্রাপ্য ছিল না। এখানে কার কথা বলা হয়েছে? অলিপর্বার ভাই শ্রী কশ্যপের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে, স্ব স্ব পর্যায়গণী আদদিরে। অর্থাৎ স্ব স্ব পর্যায়গণী আদদিরে, অর্থাৎ নিজের নিজের যে বস্তা সেগুলো তারা নামালো। এখানে গণী শব্দের অর্থ কি? এখানে গণী শব্দের অর্থ হচ্ছে বস্তা। তারপরের প্রশ্ন কি আছে, বনের মধ্যে চোরেরা কোথায় এসে নামলো? বনের মধ্যে চোরেরা সেই পর্বতের বা পাহাড়ের পাদদেশে এসে নামলো। তারপরে কি আছে, স ড্যাশ উটজে কৃতাবাস, এটা শূন্যস্থান পূরণ। এটা কি হবে? স নিঃসৃক উটজে কৃতাবাস, অর্থাৎ সেই সৌন্দর্যহীন উটজে কুটিরে বাস করত সেই অলিপর্বা। তারপরে কি আছে দেখো, চোর চত্বরিংশী কথা কি জাতীয় কাব্য? এটি একটি অনুবাদ সাহিত্য অন্তর্গত, কারণ এটা গোবিন্দ কৃষ্ণ মোদক এটাকে অনুবাদ করেছিল, সংস্কৃতে অনুবাদ করেছিল। তারপরে কি আছে, চোর চত্বরিংশী কথার উৎস কি? এর উৎস হচ্ছে আলিবাবা এবং আলিবাবা ও 40 চোর। আলিবাবা ও 40 চোর গল্পটির উৎস কি? আলিবাবা ও 40 চোর গল্পটির উৎস আর কি? বলছে সহস্র এক আরব্য রজনী বা আরব্য উপন্যাস। তারপরে প্রশ্ন কি আছে, আরব্য উপন্যাসের 3টি বিখ্যাত গল্পের নাম লেখো। এক হচ্ছে আলিবাবা 40 চোর, আর কি হতে পারে? আলাদিনের আশ্চর্য প্রদীপ আর সিন্দাবাদের কাহিনী। তারপরের প্রশ্ন কি আছে, চোর চত্বরিংশী কথা গ্রন্থটি কয় ভাগে বিভক্ত? এটা তোমাদের আমি যখন গদ্যাংশটি শুরু করি তখন আমি সেখানেই তোমাদের আলোচনা করেছিলাম। গ্রন্থটি 12টি ভাগে বিভক্ত এবং কোন ভাগটি পাঠ্যসূচির অন্তর্গত? প্রথম ভাগটি, এবং তার নাম কি? তার নাম হচ্ছে বনগতা গুহা। তারপরে প্রশ্ন কি আছে, সহোদর ও বসতস্ম। সহোদরকে, এখানে সহোদর বলতে সেই কশ্যপ আর অলিপর্বার কথা বলা হয়েছে। তারা কোথায় বাস করত? তারা পারস্য নগরীতে বাস করত। তারপরের প্রশ্ন কি আছে, পুত্রিম উদ্বহত
অর্থাৎ উদ্বহৎ পদটির অর্থ কি? উদ্বহৎ পদটির অর্থ হচ্ছে বিবাহ করলেন। কশ্যপ কিভাবে জীবনযাপন করতেন? কশ্যপ এক ধনী বণিকের কন্যাকে বিবাহ করে নগরের শ্রেষ্ঠ ব্যক্তিদের সমতুল্য হয়েছিলেন এবং প্রচুর ধনসম্পত্তি হওয়ার কারণে সে কি হলো, সে বিলাসিতার মধ্যে দিয়ে জীবনযাপন করত। তারপরে প্রশ্ন কি আছে, অলিপর্বা কিভাবে জীবনযাপন করতেন? অলিপর্বা বলছে অত্যন্ত দরিদ্রতার কারণে অলিপর্বা শ্রীহীন কুটিরে অবস্থান করত এবং অতি কষ্টে স্ত্রী ও পুত্রকে পালন করতেন এবং কাঠুরিয়া বৃত্তি অর্থাৎ কাঠ কেটে সে যে অর্থ উপার্জন করতো সেটার কথাই বলছে, যে কাঠুরিয়া বৃত্তি অবলম্বন করে উপার্জিত অর্থ দ্বারা জীবনযাত্রা অতিবাহিত করতেন। তারপরে দেখো বনগত গুহা হতে শব্দার্থ, কিছু শব্দার্থ এখানে দিয়েছি। বনগত গুহা গল্পাংশে তোমাদের যে কিছু শব্দের অর্থ আছে দেখো। নিঃশ্রিক শব্দের অর্থ কি? শ্রীহীন বা হতশ্রী বা ঐশ্বর্যহীন, তিনটেই হতে পারে। উটজ শব্দের অর্থ কি? কুটির। তারপরে কি আছে, উষসী শব্দের অর্থ কি? ভোর বা প্রত্যুষ। ইন্ধন শব্দের অর্থ কি? জ্বালানি কাঠ। বিপিন শব্দের অর্থ কি? অরণ্য বা বন। রজস্তম শব্দের অর্থ কি? ধুলোরাশি। শিলোচ্চয় শব্দের অর্থ কি? শিলোচ্চয় শব্দের অর্থ হচ্ছে উন্নত শিলা। তারপরে প্রশ্ন কি আছে, তত্র চ বিক্রিণীতে, কে কোথায় কি বিক্রি করত? এখানে অলিপর্বার কথা বলা হয়েছে, সে বাজারে জ্বালানি কাঠ বিক্রি করত। অলিপর্বার কয়টি গাধা ছিল? 3টি গাধা। তারপরের প্রশ্ন, অলিপর্বার শ্বশুরের অবস্থা কেমন ছিল? অল্পবিত্ত ধনসম্পন্ন, মানে তার ধনসম্পত্তি খুব অল্প ছিল। অলিপর্বার নিত্য নৈমিত্তিক কর্ম কী ছিল? অলিপর্বার প্রতিদিন ভোরবেলায় অরণ্যে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করে নগরে গিয়ে তা বিক্রি করে যা অর্থ পেত সেটা করেই তার জীবন চলত। তারপরে প্রশ্ন কি আছে, কলত্ব কোন লিঙ্গ? কলত্ব শব্দ হচ্ছে ক্লীবলিঙ্গ। এই কলত্ব শব্দের অর্থ কি? কলত্ব শব্দের অর্থ তোমাদের পড়াতে গিয়েই বলেছিলাম যে স্ত্রী। তত্র চ বিক্রিণীতে, কে কোথায় কি বিক্রি করত? এখানে অলিপর্বার কথা বলা হয়েছে, অলিপর্বা বাজারে জ্বালানি কাঠ বিক্রি করত। তারপরে প্রশ্ন, সুতয় পদটির একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। এখানে একটু আঁকাটা পড়ে গেছে, তোমরা একটু ঠিক করে নেবে। সুতায় নয়, সুতয়। সুতয় পদটির সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে পুত্রয়। তারপরে প্রশ্ন, অলিপর্বার শ্বশুরের অবস্থা কেমন ছিল? অলিপর্বার শ্বশুরের অবস্থা ছিল অল্পবিত্ত ধনসম্পন্ন। তারপরে প্রশ্ন, অলিপর্বার নিত্য নৈমিত্তিক কর্ম কী ছিল? অলিপর্বা প্রতিদিন ভোরবেলায় অরণ্যে গিয়ে কাঠ সংগ্রহ করত এবং নগরে এনে বিক্রি করত। এইভাবেই তার জীবন চলত। কিছু প্রশ্ন তোমাদের রিপিট হয়ে গেছে, সেইগুলো তোমরা একটু দেখে নেবে। তো তারপরে দেখো, অলিপর্বা কেন অশ্বারোহীদের দস্যু বলে মনে করেছিল? কারণ নির্জন অরণ্যে রাজপুরুষরা যেহেতু বিচরণ করেন না, তাই অশ্বারোহীগণ দস্যুই হবে, এই জন্যই সে ভেবেছিল। তারপরে প্রশ্ন কি আছে, অলিপর্বা যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি কেমন ছিল? উত্তর দেখো, সেই গাছটি কেমন ছিল বলছে, সেই বৃক্ষের শাখা ছিল খুব বড় এবং ঘন পাতায় ঢাকা। চোরের সংখ্যা কতজন কিভাবে জানা যায়? চোরের সংখ্যা 40 জন। সেটা অলিপর্বা তাদের যে গাছের ওপর থেকে যে গণনা করেছিল সেটা থেকেই আমরা জানতে পারি যে চোরের সংখ্যা ছিল বিংশতিদ্বয়ম, অর্থাৎ 40 জন। অলিপর্বা কাকে দলপতি বলে মনে করেছিল এবং কেন? অলিপর্বা সেই 40 জন চোরের মধ্যে থেকে একজনকে আলাদা আকৃতি বিশিষ্ট বলে মনে করলো, অর্থাৎ সেই 40 জন চোরের মধ্যে আলাদা আকৃতি বিশিষ্ট একজন ছিল, তাকেই সে দলপতি বলে মনে করলো। স্কন্দরাজকে? স্কন্দরাজ হচ্ছে চৌর্য শাস্ত্রের রচয়িতা, যিনি ছিলেন দস্যুদের দেবতা। তারপরের প্রশ্ন কি আছে, মন্ত্রে স্কন্দরাজকে কী কী বিশেষণে বিশেষিত করা হয়েছে? বলছে, দরজা খোলা ও বন্ধ করার মন্ত্রে স্কন্দরাজকে চৌর্য পাঠোপদেশিক, অর্থাৎ চৌর্যবিদ্যার গুরু এবং দস্যুদের দেবতা বলে সম্বোধন করা হয়েছে। তারপরে প্রশ্ন কি আছে, দরজা খোলা বা বন্ধ করার মন্ত্র দুটির মধ্যে কি পার্থক্য ছিল? মন্ত্র দুটির মধ্যে পার্থক্য ছিল শুধুমাত্র একটি পদে। কি সেই পদটা এখানে উল্লেখ করিনি, সেটা তোমরা জানো অনেকেই, যে একটা ছিল সংবৃত,
ঠিক আছে, একটা ছিল সংবৃত, একটা ছিল বিবৃত, অর্থাৎ একটা খোলা দরজা খোলার মন্ত্র জন্য ব্যবহৃত হতো, একটা পদ হচ্ছে দরজা বন্ধ করার মন্ত্রের জন্য ব্যবহৃত হয়েছিল। তারপরে হচ্ছে দেশিক শব্দের অর্থ কী? দেশিক শব্দের অর্থ হচ্ছে গুরু। মন্ত্র পাঠ করা মাত্রই গুহার কটি দরজা খুলে গেল? গুহার একটি দরজা খুলে গেল। তারপরে কি আছে? সর্বান্যপ্য অনুচরান। কতজন অনুচর দস্যুর সংখ্যা ছিল? 39 জন। তারপরে গুহা থেকে প্রথমে কে বের হয়েছিল বা কে বেরিয়ে এসেছিল? দলপতি। তারপরে হচ্ছে চোরেরা গুহার মধ্যে প্রবেশ করলো, অলিপর্বা গাছ থেকে নামেননি কেন? চোরেরা গুহার মধ্যে প্রবেশ করলেও অলিপর্বা গাছ থেকে নামেনি, কারণ তিনি চিন্তা করেছিলেন যে গাছ থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে যদি চোরেরা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে তার প্রাণ সংশয় হতে পারে। তারপরে কি আছে? অলিপর্বার আশঙ্কা কি ছিল? তাহলে অলিপর্বার আশঙ্কা কি ছিল? চোরেরা গুহা থেকে চলে গেলেও অলিপর্বা বৃক্ষের মধ্যে অবস্থান করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে ভুলে যাওয়া কোনো জিনিস নিতে যদি চোরেরা পুনরায় সেখানে ফিরে আসে তাহলে তাকে দেখা মাত্রই বন্দি করবে। তারপরে কি আছে? পশ্যামি তাবৎ। কে কি দেখতে চাইছিলেন? কাব্যের নায়ক অলিপর্বা চিন্তা করলেন তিনি কি পূর্বের মুখস্থ করা মন্ত্রের দ্বারা কি দরজা খুলতে পারবেন, অর্থাৎ সেই যে পূর্ব মন্ত্রটা মুখস্থ করেছিল সেই মন্ত্রের দ্বারা কি দরজাটা খুলতে পারবেন, এটাই সে দেখতে চাইছিল। তারপরে কি আছে? গুহার ভেতরে প্রবেশ করে অলিপর্বা কী কী দেখেছিল? সেখানে অলিপর্বা রাশি রাশি খাদ্যদ্রব্য, মূল্যবান চীনদেশীয় রেশমি বস্ত্র, সোনা ও রূপার মোটা মোটা খণ্ড দেখেছিলেন। তারপরে কি হয়েছে? তারপরে কিছু আমি শব্দার্থ দিচ্ছি, এগুলো দেখো, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মহারজত। মহারজত কথার অর্থ হচ্ছে সোনা, অংশুক হচ্ছে রেশমি বস্ত্র, শলাকা কথার অর্থ হচ্ছে খণ্ড বা বাট লিখতে পারো, অজিনগণি মৃগ চামড়ার তৈরি বস্তা। তারপরে প্রশ্ন কি আছে? বনগতা গুহা পাঠ্যাংশ থেকে অশ্বের প্রতিশব্দ, দুটি প্রতিশব্দ লেখো, যদি পরে পরীক্ষায় লিখবে তুরঙ্গ, শক্তি, হয় ইত্যাদি। বনগত গুহা পাঠ্যাংশ থেকে গাধা শব্দের দুটি প্রতিশব্দ লেখো। গাধা শব্দের দুটি প্রতিশব্দ আমরা পেয়ে থাকি বনগত গুহা গল্পে। কি সেগুলো? একটা গর্ধম আর একটা হচ্ছে রাসব। তারপরে কি আছে? বনগত গুহা পাঠ্যাংশ অবলম্বনে সোনা শব্দের তিনটি প্রতিশব্দ লেখো। স্বর্ণ, মহারজত আর হচ্ছে কনক, এই তিনটি সোনা শব্দের তিনটি প্রতিশব্দ আমরা পেলাম। তারপরে কি আছে? ব্যাজহার শব্দের ব্যুৎপত্তি কি, অর্থাৎ এটা কীভাবে এই শব্দটি উৎপত্তি হয়েছে? বি পূর্বক বি আপূর্বক হৃদাতুর লিট, প্রথম পুরুষ এক বচন, অর্থাৎ এটার অর্থ কি? অর্থ হচ্ছে বলেছিলেন। অলিপর্বা সোনায় ভর্তি বস্তাগুলি গাধার পিঠে চাপিয়ে ঢেকে দিয়েছিল, কি দিয়ে? কাঠ দিয়ে। তারপরে প্রশ্ন কি আছে? অলিপর্বা গুহা থেকে বের হয়ে কোথায় গিয়েছিলেন? নগরে। তারপরে প্রশ্ন কি আছে? ধান্যস্যুতা পদের অর্থ কি? ধান্যস্যুতা পদের অর্থ হচ্ছে ধান ভর্তি বস্তাগুলি। রাজপুরুষা পদের সমাসের নাম কি? অর্থাৎ রাজপুরুষা পদটিকে সমাস করলে কি পাবো? যে রাজ্ঞ পুরুষ রাজপুরুষ, অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস। যখন আমি তোমাদের সমাস পড়াবো তখন সেগুলো তোমরা আমি ডিটেলসে আলোচনা করব, তখন আরও ভালো করে জিনিসটা বুঝতে পারবে। গুহাদ্বার বন্ধ করার মন্ত্রটি লেখো। তারপরে প্রশ্ন কি আছে? গুহাদ্বার খোলার মন্ত্রটি। তারপরে হচ্ছে পর্বতের শিখর দেশ দেখতে কেমন ছিল? ঋজু বা উন্নত। পাংশুপটল শব্দের অর্থ কি? ধূলিকণা সমূহ। চীনাংশুক শব্দের অর্থ কি? চীন দেশীয়ের যে বস্ত্র বা চীনা রেশমি বস্ত্র। কলত্র শব্দের অর্থ কি? স্ত্রী বা ভার্যা। তো এই প্রশ্নগুলো, এই যে 50টা প্রশ্ন বললাম তার মধ্যে দু একটি প্রশ্ন হয়তো তোমাদের রিপিট হয়ে গেছে। তো যাই হোক, এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি ভালো করে করো, আশা করি এর মধ্যে থেকে তোমরা বেশিরভাগ প্রশ্নই পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে।
কিন্তু তারপরেও তোমরা অবশ্যই বাড়িতে টেক্সট বুকটা ভালো করে পড়বে, কারণ তোমাদের পরীক্ষায় বইয়ের ভিতর থেকে একটি টেক্সটের লাইন তুলে দিতে পারে, সেখান থেকে তোমাদের প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়তে পারো। তাই অবশ্যই তোমরা ভালো করে টেক্সট বুকটা পড়বে, সেখান থেকে অর্থটা ভালো করে পড়বে, তাহলে তোমাদের কাছে অনেকটা এই যে গদ্যাংশটি অনেকটা আরও সহজ মনে হবে। যাই হোক, তারপরে কিছু বড় প্রশ্ন আমি দিয়েছি, কিন্তু এগুলো আমি উত্তর করে দিইনি, তোমরা বাড়িতে এগুলো দেখবে, কিন্তু পরে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের যথাসাধ্য আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, অলি বর্বার চরিত্র বর্ণনা করো। অলি বর্বার চরিত্র কি হচ্ছে? অলি বর্বার চরিত্র বর্ণনা করো। অলি বর্বার যে চরিত্র, যে আমরা যে গোটা যে গদ্যাংশটি পড়লাম, সেখান থেকে আমরা সেই অলি বর্বার কী কী চরিত্র পেলাম, সেখানে তোমরা নিজেরা একটু যদি কেউ ভালো করে পড়ে থাকো নিজেরাই বানিয়ে পারবে। যে সেখানে অলি বর্বা যেমন আমরা বলতে পারি যে অলি বর্বা হচ্ছে পরিশ্রমী ছিল, কারণ সে প্রত্যেক দিন ভোরবেলা বনে কাটতে যেত, সেগুলো এনে বিক্রি করতো। আর কি হতে পারে, সে হচ্ছে সৎ ছিল। এইগুলো পয়েন্ট বলছি, তোমরা অবশ্যই বাড়িতে একটু ভালো করে দেখে নেবে বই থেকে। তারপর আরও এরকম অনেক পয়েন্ট হতে পারে যেগুলো তোমরা নিজেরাই একটু পড়লে বানিয়ে লিখতে পারবে। তারপরে কি আছে, কশ্যপ ও অলি বর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। মানে কশ্যপ এবং অলি বর্বার যে অবস্থা ছিল, ঠিক আছে, তো সেই অবস্থাটা নিজের ভাষায় লিখতে বলেছে। তারপরে কি আছে, বনগতা গুহা গল্পাংশে সার নিজের ভাষায় লেখো। সার মানে অ্যাকচুয়ালি যে গোটা গল্পটা পড়লাম সেই গল্পটাই এক প্রকার ছোট করে তোমাদের সারাংশটা লিখতে হবে। তারপরে প্রশ্ন কি আছে, বনগতা গুহা অবলম্বনে দস্যুদের চলে যাওয়ার পর অলি বর্বা কর্তৃক কার্যকলাপ বর্ণনা করো। অর্থাৎ দস্যুরা যখন চলে গেল অলি বর্বা কী করেছিল সেটা তোমাদের লিখতে হবে। তারপরে কি আছে, তত অয়ং দ্রুততরং কামননগরং নিবৃত্ত। অর্থাৎ তারপর সে দ্রুত সেই নগরে ফিরে আসলো, কে কীভাবে নগরে ফিরে এসেছিল এই ঘটনাটা তোমাদের বিবৃত করতে হবে। তারপরে প্রশ্ন কি আছে, পঠিত মাত্র এতস্মিন পদ্যে দ্বারমেক অপাবৃতম। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, কি পদ্য পঠিত হয়েছিল, এর পরবর্তী ঘটনা বর্ণনা করো। অর্থাৎ ওই যে মন্ত্রটা পাঠ করেছিল তার ফলে কি হয়েছিল সেই ঘটনাটা লিখতে হবে, এবং তার পরবর্তী যে ঘটনাটা সেটাও তোমাদের বর্ণনা করতে হবে। তারপরে দেখো, অসৌ শব্দী নিকটবর্তীনাং মহিরুহম আরুরহ। মহিরুহ শব্দের অর্থ কি, কে কেন মহিরুহে আরোহণ করেছিল, মহিরুহে আরোহণ করে সে কি দেখলো। অর্থাৎ এই প্রশ্নটা আরও অন্যভাবেও তোমাদের দিতে পারে, যে গাছ থেকে এইসব ঘটনা কে প্রত্যক্ষ করছিল এবং সে গাছ থেকে কি দেখলো, এই রকম তোমাদের প্রশ্ন চেঞ্জ করে একটু দিতে পারে। যাই হোক, তোমাদের বড় প্রশ্ন যেগুলো দিয়েছি আশা করি এগুলো ভালো করে দেখলে এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। যাই হোক, আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।